অনেকদিন পর আবারও চলে এলাম নতুন একটা ভৌতিক ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি ব্যাখ্যা করব, ঘটনাটি ঘটেছিল আমার আপন মামার সাথে। ঘটনাটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি একদমই নতুন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন মূল ঘটনায় চলে যাওয়া যাক। আমার মামা পেশাগতভাবে একজন ট্রাক ড্রাইভার ছিলেন। যেহেতু উনি ট্রাক ড্রাইভার ছিলেন, তাই ওনার ট্রাক নিয়ে প্রায় সময়ই রাত বিরাতে নানান জায়গায় ছোটাছুটি করতে হতো। সেদিন ছিল মঙ্গলবার। রাতের বেলায় কোনো একটা ট্রিপ নিয়ে মামা ময়মনসিংহের কোনো একটা জায়গায় যাচ্ছিল। বাসা থেকে বের হওয়ার সময় আমার ছোট মামাতো ভাই হঠাৎ করেই জেদ করে বসলো সে তার বাবার সাথে আজকে ট্রাক চালাতে যাবে। যেহেতু তার বয়স কম ছিল, মাত্র 10-12 বছরের মতো ছিল, তাই মামা তাকে কিছুতেই সাথে নিয়ে যেতে চাচ্ছিল না, কারণ এত রাতে বাচ্চা নিয়ে বাইরে থাকাটা সে সেফ মনে করছিল না। কিন্তু তারপরেও সে প্রচুর জেদ করলো সে আজকে যাবেই। তখন আমার আরেক জ্যাঠাতো ভাই সেও যাওয়ার জন্য প্রচুর জেদ করলো যে আমিও যাব, ও গেলে আমিও যাব। আমি আরেকটা কথা এখানে বলে রাখি, আমার মামা এবং আমার ফুপির বিয়ে হয়েছিল এবং তারা আমাদের বাসাতেই থাকতো। আমার জ্যাঠার বাসাটা ছিল কাছেই। যেহেতু আমার মামাতো ভাই এবং আমার জ্যাঠাতো ভাইয়েরা সমবয়সী, তাই তারা একসাথে খেলাধুলা করতো। সেই প্রেক্ষিতেই আমার জ্যাঠাতো ভাই জানতে পারে আমার মামাতো ভাইয়ের কাছ থেকে যে সে আজকে তার বাবার সাথে ট্রাকে যাবে। আর এইটা শুনে আমার জ্যাঠাতো ভাইও চলে আসে। তারা দুজনেই জেদ করে ট্রাকে যাবে। অবশেষে মামা অপারক হয়ে তাদের দুজনকে নিয়েই ট্রাকে সেই রাতের ট্রিপে চলে গেল। ময়মনসিংহ থেকে ফিরে আসতে তাদের প্রায় গভীর রাতের মতো হয়ে গেছিল। তখন 2:30 কি 3টার মতো বাজে আনুমানিক। ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে স্তব্ধ নীরবতা। হঠাৎ করেই মামার ট্রাক কোনো একটা জায়গায় এসে থেমে গেল। কিছুতে স্টার্ট নিচ্ছে না। মামা লক্ষ্য করলো সামনেই ছোট একটা কালভার্ট। সেই কালভার্টের উপর বিশাল আকৃতির ষাঁড় দাঁড়িয়ে আছে। এই ষাঁড় গরুটির আকৃতি স্বাভাবিক কোনো ষাঁড় গরুর মতো নয়। বিশাল আকারের তাল গাছের মতো উচ্চতা। দেখে বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক কোনো ষাঁড় গরু নয়, এটা অন্য কিছু। ঠিক ওই জায়গাটার পাশেই ছিল একটা শ্মশান। আর এই কারণে সকলের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছিল যে এটা আসলে কোনো ষাঁড় গরু নয়, এটা অন্য কিছু। সবাই খুব ভয় পাচ্ছিল, কিছুতে গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমার মামা ছিল দুর্দান্ত সাহসী। সে তার হেল্পারকে বলল, যাও, পিছনে খড় আছে, খড় নিয়ে এসো এবং সামনে আগুন ধরাও, স্বাভাবিক কোনো গরু এটা নয়। তখন হেল্পার বলল, উস্তাদ আমি ভয় পাই, আমি পারবো না। তখন মামা নিজে ট্রাক থেকে নেমে পিছন থেকে কিছু খড় নিল এবং ট্রাকের সামনের খড়গুলো রেখে আগুন জ্বালিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ওই গরুটা খুব জোরে জোরে ডাকলো এবং ওই কালভার্ট থেকে নিচের দিকে নেমে শ্মশানের ভিতরে চলে গেল। বিষয়টা বোঝাই গেল এটা কোনো স্বাভাবিক জিনিস ছিল না, এটা সত্যিকার অর্থেই শ্মশানের কোনো খারাপ আত্মা বা অন্য কিছু ছিল। গরুটা চলে যাবার পর মামার গাড়িটা অটোমেটিকভাবে স্টার্ট হয়ে গেল। গাড়ি থেকে নেমে মামা তার সাথে দুজন পার এবং আমার ফুফাতো এবং মামাতো ভাই দুজনকে বলল, চল আজকে সবাইকে হোটেলে নিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবো। তখন মামার সাথে থাকা হেল্পাররা বলল, উস্তাদ এভাবে আমাদের মাছ দিয়ে ভাত খাওয়া উচিত হবে না। রাত্রে এমন একটা দুর্ঘটনা ঘটলো, যে যার যার বাসায় চলে যায়, গোসল করে তারপর ফ্রেশ হয়ে তারপর না হয় খাওয়া দাওয়া করা যাবে। এভাবে মাছ দিয়ে বা মাংস দিয়ে খাওয়াটা একদম উচিত হবে না। তখন আমার মামা তাদের ঝাড়ি দিয়ে বলল, দূর বেটা, যা তোরা তো ভয় পেলে যা, চলে যা বাড়িতে যা, আমি আজকে একাই ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। বিকেলের দিকে মামা বাসায় আসে। বাসায় আসার পর সে আর কোনো কথা না বলে চুপ করে গিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়েন। তখন আমার ফুপু আমার মামার পাশে গিয়ে বসে। যেহেতু সে তার ছেলের কাছ থেকে গত রাতের ঘটনাটি শুনেছিল, সে মামাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার, গত রাতে নাকি খারাপ কিছু ঘটেছে, তাহলে তুমি বাড়িতে না এসে কেন খাওয়া দাওয়া করলে, এখনো এসে শুয়ে পড়লে, গোসল করো। কিন্তু মামা কোনো কথা বলছিল না, কেমন জানি মোচড়ামুচড়ি করছিল। তখন আমিও মামার পাশে গিয়ে বসলাম। আমার বয়স তখন 8 কি 9 বছর। দেখছিলাম মামা প্রচন্ড রকমের ঘামছিল। তখন আমার ফুপু মামার গায়ে হাত দিয়ে দেখে তার অনেক জ্বর এসেছে। তখন ফুপু বলল, কি ব্যাপার, এত জ্বর কেন এসেছে, খারাপ লাগছে? মামা কোনো উত্তর দিচ্ছে না। আমার ফুপু আমার মামাকে পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে দিল এবং তার উপর অনেকগুলো কাঁথা দিল, কারণ সে অনেক কাঁপছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মামা কাঁথাগুলো লাথি দিয়ে ফেললো এবং আস্তে আস্তে সে কেমন মোচড় পারতে পারতে ঘুরে গেল এবং সে তার মাথা চলে গেল পূর্ব দিকে এবং পাটা চলে আসলো পশ্চিম দিকে। কিছুক্ষণের জন্য আমার ফুপু বাইরে গিয়েছিল, সে বাইরে থেকে ফিরে এসে দেখে মামা পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। তখন আমার ফুপু খুব রাগ করলো এবং বলল, এভাবে পশ্চিম দিকে পা দিয়ে কেন শুয়ে আছো?
এটা তো ঠিক নয়। আমি বারান্দায় পুতুল নিয়ে খেলা করছিলাম। কুকুর চিল্লাচিল্লিতে আমি আবারও ফুপুর ঘরে গেলাম এবং দেখলাম আমার মামা কেমন যেন খিঁচুনি উঠে গেছে। সে হাত পাগুলো চারিদিকে ছুটছে আর কেমন যেন গরুর মতো গুংড়াচ্ছে। গরু ঠিক একটা ষাঁড় গরু যেইভাবে ডাকে, মামা ঠিক ওই রকম করে গুংড়াচ্ছে আর ডাকছে। তার চোখগুলো মারাত্মক রকমের লাল হয়ে গেছে এবং অনেক বড় বড় করে মামা আমাদের দিকে তাকিয়েছিল। চোখগুলোর দিকে তাকালেই কেমন যেন ভয় লাগছিল। আমি ভয়ে আমার ফুপুকে জাপটে ধরলাম এবং বললাম, ফুপু কি হয়েছে? মামা এমন কেন করছে? তখন মামার মুখে 3বার একটা শব্দ শুনতে পেলাম। মামা 3বার বলল, রাম রাম রাম। এটা বলেই মামার প্রচন্ড রকমের খিঁচুনি উঠে গেল এবং মামা তার হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে কিছু একটার দিকে বারবার ইশারা করে দেখাচ্ছিল। তার গলা দিয়ে শুধু গরুর মতো ঘুংরানির একটা শব্দ আসছিল এবং সে খুব রকমের খিঁচছিল এবং তখন তার চোখগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিল। এরপর থেকে মামার খিঁচুনি কিছুতেই বন্ধ হচ্ছিল না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জড়ো হয়ে গিয়েছিল। মামার অবস্থা বেগতিক দেখে আমার জ্যাঠা এবং আমার আব্বু মিলে মামাকে নিয়ে গেল হসপিটালে, কিন্তু হসপিটালে তাকে রাখলো না। তারা ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে। এমন অবস্থায় মামাকে নিয়ে ঢাকার দিকে যাওয়াটা আমাদের মুশকিল ছিল। তখন তাকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসা হয় এবং আশেপাশে যত ধরনের ঝাড়ফুঁক করা লোক ছিল, কবিরাজ এবং আশেপাশে যত রকমের কবিরাজ ছিল, সবাইকে দিয়ে মামাকে ঝাড়ফুঁক করাচ্ছিল, কিন্তু কিছুতেই মামার খিঁচুনিও কমছিল না, গোংরানো কমছিল না এবং তার হাতের ওই ইশারাটা, অর্থাৎ শাহাদাত আঙ্গুলি দিয়ে কিছু একটার দিকে ইশারা করছিল, ওইটাও কমছিল না। অজ্ঞান অবস্থায় তার 2 হাতটা বারবারই উপর দিকে উঠে উঠে ওইভাবে দেখাচ্ছিল কিছু একটা, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। মামা গোংরাচ্ছিল। মামার এই অবস্থা দেখে আমরা প্রচন্ড রকমের কান্নাকাটি শুরু করে দিই। কি হয়েছিল মামার কেউ বুঝতে পারছিল না। এমন অবস্থায় কিছু কবিরাজ এসে আমার মামার কানে গালে অনেক জোরে জোরে আঘাত করে, যার ফলে আমার মামার কানের পর্দাটাও ফেটে যায়। কিন্তু ওই সময় আমরা এই বিষয়টা বুঝতে পারিনি। আর এইভাবে তারা কানে গালে আঘাত করার ফলে তার ব্রেন স্ট্রোক হয়ে যায়, সেটাও কিন্তু আমরা বুঝতে পারিনি। সেদিন সারা রাত মামাকে নিয়ে বাড়ির সব মানুষ বসেছিল। মামা গুংরাচ্ছিল এবং খিঁচছিল, কিছুতেই মামা সুস্থ হচ্ছিল না, তার গুংরানো থামছিল না। পরদিন সকাল হয়ে গেল। একের পর এক কবিরাজ এনে মামাকে ঝাড়ফুঁক করা হচ্ছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। যেহেতু হসপিটালে ডাক্তাররা তার চিকিৎসা করতে অস্বীকৃতি জানায় এবং এর আগের রাতে তার সাথে এমন খারাপ কিছু ঘটে, তাই সবাই বুঝতেই পারছিল তার সাথে আসলে কোনো আত্মা বা অন্য কিছুর, তার সাথে কোনো খারাপ কিছু ঘটেছে, কোনো আত্মা বা জিনের বশীভূত হয়ে সে অবস্থা করছে। তাই তারা একের পর এক কবিরাজি চিকিৎসায় চালিয়ে যাচ্ছিল, অর্থাৎ আমার বাড়ির লোকজনেরা কবিরাজি চিকিৎসা করে যাচ্ছিল। বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। এমন সময় আমার পাড়ার এক জ্যাঠাই আসলো। সে এসে আমার ফুপুকে বলল, তুমি তো আমার ছোটনের মতো, তোমার এই অবস্থা দেখে আমার সত্যিই খারাপ লাগছে। তোমার ছোট ছোট 2টা ছেলে আছে। এই অল্প বয়সে আমিও চাই না তুমি স্বামীহারা হও। যদি ঈমান রাখো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে একটা জায়গার সন্ধান দিব। ওইখানে গেলে আমার বিশ্বাস আছে তোমার স্বামীর চিকিৎসা হবে। তখন আমার ফুপু বলল, এখন আমার যে অবস্থা, আমি কোনো কিছুতে বিশ্বাস করতে পারছি না। আপনি শুধু বলেন কোথায় নিয়ে যেতে হবে আমার স্বামীকে, সেখানেই নিয়ে যাব। তখন উনি একটা কবিরাজের সন্ধান দিল। আমার পরিবারের লোকজন আর দেরি না করে মামাকে দ্রুত সেই কবিরাজের কাছে নিয়ে গেল। সেই কবিরাজের যে বাড়ি ছিল তার থেকে প্রায় 1 কিলোমিটার দূর থেকেই কবিরাজের কিছু নিশানের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে মামাকে ওই সীমানার মধ্যে প্রবেশ করানোর সাথে সাথেই তার গোংরানো এবং খিঁচুনি সবকিছুই বন্ধ হয়ে যায়। এটা দেখে আমাদের বাড়ির সবার মনে একটা আশার আলো জেগে উঠলো, হয়তো মামাকে এখানে চিকিৎসা করালেই মামা সুস্থ হয়ে যাবে। সে আশা নিয়েই আমরা কবিরাজ বাড়িতে ছুটে গেলাম, কিন্তু যাওয়ার পর আমরা গিয়ে দেখলাম কবিরাজ নিজেই অনেক অসুস্থ। সে কিছুতেই মামার চিকিৎসা করতে রাজি হচ্ছিল না। এমন অবস্থায় আমার 2 মামাতো ভাই কবিরাজের পায়ে ধরে সমানে কান্না শুরু করে দিল এবং বলল, আমাদের এই অল্প বয়সে বাবাকে হারাতে চলেছি, আপনার উসিলায় যদি আমার বাবা ভালো হয়ে যায় আমরা চিরঋণী হয়ে থাকবো আপনার কাছে, দয়া করে আমার বাবার চিকিৎসা করুন। ছোট ছোট 2টা বাচ্চার কান্না দেখে অবশেষে কবিরাজের মনটা গলে এলো এবং তিনি মামার চিকিৎসা করতে রাজি। তিনি তার বাড়ির বারান্দার মধ্যে আমার মামাকে শুইয়ে দিতে বলল। মামাকে শোয়ানোর পর উনি কিছু কোরআনের আয়াত পড়ে মামাকে ফুঁক দিল এবং কিছু কবজ লিখে মামার উপর দিয়ে সেগুলো নাড়াচাড়া করার কিছুক্ষণের মধ্যে মামা চোখ মেলে তাকালো। কিছুক্ষণ চোখ মেলে তাকানোর পর মামা আবারও চোখ বন্ধ করলো, অর্থাৎ অজ্ঞান হয়ে গেল।
এরপর উনি বলল যে আমার চিকিৎসা শেষ, ওনাকে এবার ডাক্তারি চিকিৎসার প্রয়োজন, যত দ্রুত সম্ভব ওনাকে হসপিটালে অ্যাডমিট করুন। এরপর যত দ্রুত সম্ভব মামাকে হসপিটালে অ্যাডমিট করা হলো এবং সেখান থেকে জানা গেল মামার ব্রেন স্ট্রোক হয়েছে এবং ওনার কানের পর্দাটা ফেটে গেছে, অর্থাৎ উনি আর কখনোই কানে শুনতে পারবে না। বেশ কিছুদিন হসপিটালে কাটানোর পর মামা সুস্থ তো হয়ে গিয়েছিল, কিন্তু সে সারা জীবনের জন্য তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল আর তার শারীরিক শক্তিও একদম কমে গিয়েছিল, সে একদম দুর্বল হয়ে গিয়েছিল। এরপরও মামা বহু বছর বেঁচে ছিল, তবে সে একদম একটা আধা পাগলের মতো বেঁচে ছিল, কারণ তার শরীরে কোনো শক্তি ছিল না। সারা জীবন সে নির্ভরশীল হয়ে বেঁচে ছিল আর কাজ করার কোনো সামর্থ্য তার মধ্যে ছিল না। আমার মামা যেহেতু ড্রাইভার ছিল, সে রাত বেরাতে নানান জায়গায় ছোটাছুটি করতো। ইতিপূর্বে তার সাথে আরও অনেক ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু মামা অত্যন্ত সাহসী ছিলেন বলে কোনো কিছুতেই সে কখনো ভয় পেত না এবং পূর্বে তার সাথে কখনোই কিছু ঘটেনি। কিন্তু শেষবারের এই ঘটনাটা আমার মামাকে সারা জীবনের জন্য পরনির্ভরশীল করে তুলেছিল। এরই মাধ্যমে আজকের ঘটনাটি এইখানেই শেষ করব। ঘটনাটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, সেই সাথে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।